তাহলে আমরা ধারা 5 থেকে দেখলাম যে আমাদের কিভাবে প্রশ্ন হতে পারে। ধারা 5 থেকে দেখলাম যে আমাদের কিভাবে প্রশ্ন হতে পারে। এবার আমরা যেমন নাইম ভাই যেটা বলল যে এই 5টা উপায় যে কথা বলছে 5 ওয়েজ, এই 5টি উপায়ের যে কোনো একটি উপায় যদি তুলে দেয় এবং আমাদের যদি এই 5টি উপায় বা যে 5 ভাবে দেওয়া হয় এটা যদি না জানা থাকে তাহলে তো আনসার করতে পারবো না। তাহলে 5 ভাবে কি কি আমরা ধরে নিলাম যে সবাই জানি। যেমন আপনাকে একটা ফ্যাক্ট তুলে দিল এরকম x ও y চুক্তিবদ্ধ। x ও y চুক্তিবদ্ধ। চুক্তি অনুসারে y x এর জমিতে পুকুর খনন করবে, বিনিময়ে x y কে 5 লক্ষ টাকা দিবে। x y কে 5 লক্ষ টাকা দিবে। y কে চুক্তি অনুযায়ী কাজ করার জন্য বাধ্য করতে x এর প্রতিকার কি হতে পারে? মানে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে ওয়াই যেন চুক্তি অনুযায়ী কাজটি করে, তখন আপনি কি করবেন? তখন আপনি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার জন্য যাবেন। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আপনি দেখবেন যে 1 এবং 2 এ ধারা 5 এর 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে এভাবে বলা আছে, 3 নম্বর পয়েন্টে, 3 নম্বর পয়েন্টে এভাবে বলা আছে, কোন কাজ করতে বা না করতে, কোন কাজ করতে বা না করতে, তাহলে কোন কাজ করা বা না করা। বিষয়টা হচ্ছে ধরেন আপনি একটা কাজ করতে বাধ্য না, আপনি একটা কাজ করতে বাধ্য না, আবার আপনি একটা কাজ করতে বাধ্য। আপনি যেই কাজটা করতে বাধ্য, সাপোজ আপনি অনলাইনে ক্লাস করতে বাধ্য বার কাউন্সিলে পাশ করার জন্য, এখন আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো আপনি যেন ক্লাস করা থেকে বিরত না থাকেন, আপনি যেন ক্লাস করা থেকে বিরত না থাকেন। এই যে না থাকেন বা ক্লাস করা থেকে বিরত থাকেন, এই দুইটাই কিন্তু প্রিভেন্টিভ রিলিফের কথা, মানে হচ্ছে প্রতিরোধমূলক প্রতিকারের কথা। এখন এই প্রতিরোধমূলক প্রতিকার দেওয়া হয় কিভাবে সেটা নিয়ে আমাদের 52 ধারা থেকে শুরু করে সামনের ধারাগুলোতে কথা বলছি। এই প্রতিরোধমূলক প্রতিকার যে দেওয়া, প্রতিরোধমূলক প্রতিকারের মাধ্যমে, প্রিভেন্টিভ রিলিফের মাধ্যমে যে প্রতিকার দেওয়া যায়, it has been recognized by section 5 under 5C, 5 এর গতে
স্পষ্ট করে এই প্রিভেন্টিভ রিলিফের কথা বলা আছে। 5 গতে স্পষ্ট করে প্রতিরোধমূলক প্রতিকারের কথা বলা আছে। তাহলে দেখেন, আমরা যদি না জানি যে 5 1 নাম্বার পয়েন্টে, 2 নাম্বার পয়েন্টে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পয়েন্টে কি আছে, তাইলে কিন্তু 5 ধারা থেকে প্রশ্ন আসতে আমরা পারবো না। একটা হচ্ছে মুখস্থ জানা, আর একটা হচ্ছে বুঝে জানা, দুইটা আলাদা জিনিস। যদি স্পষ্ট করে বলে দেয়, আচ্ছা 5টা ভাবে যে দেওয়া যায়, 5টা ভাব, এই 5টা ধাপ লিখুন, তখন কিন্তু আমরা লিখে দিয়ে আসতে পারবো। কিন্তু প্রত্যেকটা ধাপ কিভাবে এক্সপ্লেন করছে এটা জানতে হবে আমাদেরকে ফ্যাক্ট বেস প্রশ্ন উত্তর করার জন্য। ধারা 5 না পড়েও আমরা মানে এসআরএফ থেকে আনসার করতে পারবো। মানে আরো অনেক ভালো ভালো জায়গা আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, আমরা ধারা 5-এর মধ্যে আর না থাকি, কিন্তু এটা তো বুঝছি যে ধারা 5 থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে। এবার আমরা চলে যাব ধারা 12-তে। এর আগে আমরা 8 এবং 9 পড়বো, বাট পরে পড়বো। আমরা ধারা 12-তে যাই। ধারা 12, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। স্পেসিফিক, এটা একটু ইংলিশে লিখি, স্পেসিফিক পারফরমেন্স। স্পেসিফিক মানে হচ্ছে সুনির্দিষ্ট, পারফরমেন্স মানে হচ্ছে কার্য সম্পাদন অফ কন্ট্রাক্ট, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আপনার অফিসের বস আপনাকে বলছে যে আগামীকাল আপনি এই কাজ করে নিয়ে আসবেন, আপনি সেই কাজ করতেছেন, মানে কি আপনি তার কথার বাস্তবায়ন করতেছেন, রাইট? ঠিক তেমনি ভাবে যখন আমি আর আপনি কন্ট্রাক্টেড থাকব, যখন আমি আর আপনি চুক্তিবদ্ধ থাকব, তখন আমি আর আপনি চুক্তি অনুযায়ী দুজনেই কাজ করব। আমি যদি আপনার সাথে চুক্তি করি যে আমি আপনাকে প্রতি মাসে 500 পিস করে বই দিব, আপনি আমাকে এত তারিখের মধ্যে পেমেন্ট করবেন। তার মানে দেখেন, আমাকে বই দিতে হবে, আপনাকে পেমেন্ট দিতে হবে। কেন? ফর দ্য এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট। ফর দ্য এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট। এনফোর্সমেন্ট এর বাংলা হচ্ছে বলবৎকরণ। এনফোর্সমেন্ট মানে হচ্ছে বলবৎকরণ। এনফোর্সমেন্ট মানে হচ্ছে বলবৎকরণ। এবার আমরা ধারা 12-র টাইটেলটা একটু শিখি। হুইচ কন্ট্রাক্টস, কোন ধরনের চুক্তি? হুইচ কন্ট্রাক্টস, কোন ধরনের চুক্তি আর specifically enforceable? Which contracts are specifically enforceable? অর্থাৎ কোন কোন চুক্তি specifically, that means
সুনির্দিষ্টভাবে। আমি আমার বাপরে বললাম, বাপ ওই গ্রামের ওই বেটার মাইয়া এরকম দেখতে, ওর আমি বিয়ে করব। তার মানে ওই বেটার ওই মেয়েটার সাথেই আমার বিয়ের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে স্পেসিফিক্যালি আমি কন্ট্রাক্টে যেটা চাইছি সেটাই। সাপোজ আমার কন্ট্রাক্টে ছিল আপনি আমাকে 5 টাকা দিবেন, কিন্তু আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আমি কি খুশি হয়ে যাব? আমার কিন্তু চুক্তি অনুযায়ী কাজ হয় নাই। তার মানে হচ্ছে যেমন তেমন, যেমন তেমন, যা তা কন্ট্রাক্টে যা থাকবে সে কন্ট্রাক্ট অনুযায়ী কাজ হওয়াটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স। স্পেসিফিক পারফরমেন্স, সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আমরা ধারা 12-তে এখন দেখব কোন কোন চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। আচ্ছা ভাই, কার্যকর মানে কি? কার্যকর মানে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। বাস্তবে রূপ দেওয়া। আমি চিল্লায় বলতেছি যে আমার চাকরি হয়েছে, আমি যেদিনেই ওই চাকরির চেয়ারে বসবো ওই দিনে কিন্তু বাস্তবায়ন হয়েছে। তার মানে হচ্ছে আমি যে কাজের জন্য কন্ট্রাক্টেড হব, চুক্তিবদ্ধ হব, সে চুক্তি অনুযায়ী আমাকে কাজ করার জন্য, চুক্তি অনুযায়ী কাজ করার জন্য আদালত যখন আদেশ দিবে সেটার নাম হচ্ছে স্পেসিফিক্যালি এনফোর্সেবল বাই দ্য কোর্ট। স্পেসিফিক্যালি এনফোর্সেবল বাই দ্য কোর্ট, আদালত কর্তৃক সুনির্দিষ্টভাবে কার্যকর, আদালত কর্তৃক সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। এবার আমরা আসি, আচ্ছা জাফর আলী দাদা মিয়া, দাদা দাদা একটু পরে কথা বলি। সবাই আপনার প্রশ্ন হয়তোবা উত্তর হয়তোবা এই লেকচারের মধ্যে চলে আসবে, একবারে একটা টপিকের শেষে কথা বলি, ঠিক আছে সত্যজিৎ দা? ওকে। এখানে যেটা বলা হয়েছে যে এখানে 4টা চুক্তি আছে, 4 ধরনের প্রেক্ষাপট আছে। চুক্তি থেকে 4 ধরনের রেজাল্ট আছে। চুক্তি থেকে 4 ধরনের রেজাল্ট আছে, ফলাফল আছে। আমরা পরীক্ষা দেই না? বাংলা পরীক্ষা এক রেজাল্ট হয়, ইংলিশে এক রেজাল্ট হয়, পরীক্ষা কিন্তু আমিই দিচ্ছি। তেমনি ভাবে একটা চুক্তি থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে তার উপর নির্ভর করে, তার উপর কি নির্ভর করে? এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট। এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট, চুক্তির বলবৎ যোগ্যতা। অর্থাৎ একটি চুক্তি থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে
বা চুক্তিটার অবস্থান কি, তার উপর নির্ভর করবে আদালত সেই চুক্তিকে বাস্তবে রূপ দিবে কি দিবে না। বাস্তবে রূপ দিবে কি দিবে না। আমার মনে করেন যে অসুখ হয়েছে, হাটে ব্যথা, পায়ে ব্যথা, নাকে ব্যথা, সাথে জ্বর। আমি নাপা খাওয়ার সাথে সাথে সমস্ত অসুখ ভালো হয়ে গেছে। আমি নাপা খাওয়ার সাথে সাথে সমস্ত অসুখ ভালো হয়ে গেছে। এখন ডাক্তার কি আমাকে আর ওষুধ দিবে? আচ্ছা, রিয়েলমি 5i ভাই একটু ই করে রাখেন না রে ভাই, মিউট করে। জাফর আলী মিয়া ভাই মিউট করে রাখেন না ভাই, মোবাইল এত লড়াছাড়া করলে ডিস্টার্ব হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমার সমস্ত অসুখ না পায় সেরে গেছে। সমস্ত অসুখ না পায় সেরে গেছে, আমি সুস্থ। ডাক্তার কি এখন আমাকে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ধরনের ওষুধ দিবে? আমি ডাক্তারের কাছে কেন গেছি? সুস্থ হওয়ার জন্য। তাহলে আমি যেহেতু ডাক্তারের কাছে গিয়ে প্রতিকার পেয়ে গেছি, এখন কি আমি ডাক্তারকে বলবো যে আপনি আমাকে এক্স রে করান, আপনি আমাকে আরো 5টা ট্যাবলেট লিখে দেন? আমি কিন্তু বলবো না। তার মানে এখানে আরেকটা জিনিস দেখতে হবে, আমরা 12 এবং 21 মিলিয়ে পড়তেছি, 12 এবং 21 মিলিয়ে। এখানে দেখতে হবে আমার প্রতিকার আমি পাবো কিনা। একটু লিখি, আমার প্রতিকার আমি পাবো কিনা। আমার প্রতিকার পূরণ করা সম্ভব কিনা। চুক্তি থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, চুক্তি থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহলে আমার প্রতিকার আমি পাবো কিনা, আমার প্রতিকার পূরণ হবে কিনা, চুক্তি থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে। ডিরেক্ট 12 ধারাতে আমাদেরকে বলছে, 12 ধারাতে স্পষ্ট করে বলছে যে 4টি ক্ষেত্রে আদালত চুক্তির চুক্তিকে বলবৎযোগ্য করার আদেশ প্রদান করবে। 4টি ক্ষেত্রে আদালত চুক্তিকে বলবৎযোগ্য করার আদেশ প্রদান করবে। সে 4টি ক্ষেত্র কি কি আমরা সম্ভবত সবাই জানি। প্রথমটা হচ্ছে
আমার চুক্তিটা, আমি আপনার সাথে চুক্তি করলাম। চুক্তিটা হচ্ছে এরকম, আমার একটা গোল্ডেন ওয়াচ, আমার একটা স্বর্ণের ঘড়ি আপনার কাছে রাখলাম। রেখে আমি আপনার কাছে রাখলাম ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য। রেখে আমি সিঙ্গাপুরে চলে গেলাম। চুক্তিতে বলা হয়েছিল তাহলে আমার একটা জিনিস আমি আপনার কাছে বিশ্বাস করে রাখছি, এবং চুক্তিতে বলা হয়েছিল যে 5 বছর পরে আমার এই সম্পদটা ফেরত প্রদান করা হবে 20,000 টাকা পেমেন্টের উপর ভিত্তি করে। 20,000 টাকা পেমেন্ট মানে যে ওই যে আপনি আমার জিনিসটা কষ্ট করে রাখছেন, এটা তো সার্ভিস, মানে সার্ভিস স্যালারি আর কি। তো আমি 5 বছর পরে সিঙ্গাপুর থেকে আসলাম। আইসা দেখলাম সে স্বর্ণের ঘড়িটা, সে স্বর্ণের চেন, মানে স্বর্ণের ঘড়িটাকে স্বর্ণের চেন বানায় ফেলছে। ঘড়ি আর ঘড়ি নাই। তখন আমি আদালতে গেলাম। আদালত আমার ঘড়ি তো 12টা বাজায় ফেলছে, ঘড়ি এখন সে গলার চেন বানাইছে। তখন আদালত বলবে আপনাদের কাজটা ট্রাস্টের অন্তর্ভুক্ত। ট্রাস্টের অন্তর্ভুক্ত। আর ট্রাস্টের নিয়ম হচ্ছে আমি আপনার কাছে যেভাবে কোনো সম্পত্তি রাখবো ঠিক সেভাবেই আপনি আমাকে ফেরত দিবেন, ঠিক সেভাবেই আপনি আমাকে ফেরত দিবেন। তখন আদালত সিদ্ধান্ত দিবেন যে চুক্তিটি যেহেতু ট্রাস্টের অন্তর্ভুক্ত ছিল, সেহেতু যার কাছে ঘড়িটা রাখা হয়েছিল সে ঘড়িটাই প্রদান করবে, সে ঘড়িটাই তাকে প্রদান করবে। এটা একটা প্রেক্ষাপট। এখানে তো ঘড়িটা নাই, এখানে কিন্তু ঘড়িটা নাই, ঘড়িটা তো মানে অন্য কিছুতে রূপান্তর হয়ে গেছে। সে কিভাবে দিবে সেটা তার ব্যাপার, কিন্তু আদালত বলবে চুক্তিটা যেহেতু ট্রাস্টের অন্তর্ভুক্ত, তখন আদালত বলবে যে ট্রাস্ট রুল বলতেছে যে আই হ্যাভ ট্রাস্টেড ইউ, আমি আপনাকে বিশ্বাস করেছি। সো অন ট্রাস্ট, এই বিশ্বাসের উপরেই আপনি আমাকে আমার জিনিসটা ব্যাক দিবেন। মানে ইউ হ্যাভ টু মেনটেন ট্রাস্ট রুল ইন এ কন্ট্রাক্ট। তাহলে একটা চুক্তি যখন ট্রাস্টের অন্তর্ভুক্ত হবে তখন সে চুক্তির এনফোর্সিবিলিটি থাকবে, তখন সে চুক্তির বলবৎ যোগ্যতা থাকবে। দ্যাট মিনস তখন সে চুক্তির পারফরমেন্স করতে হবে। পারফরমেন্স মানে কি? চুক্তিকে বাস্তবে রূপ দেওয়া, চুক্তিকে বাস্তবে রূপ দেওয়া। আমাদের 12 ধারার বিষয়বস্তু হচ্ছে কোন কোন চুক্তিকে আদালত বাস্তবে রূপ দিবে, কোন কোন চুক্তিকে আদালত এনফোর্সেবল
আদালতের নিকট এনফোর্সিবিলিটি পাবে। কোন কোন চুক্তিকে আদালত কার্যকর করার আদেশ দিবে। 1 নম্বর পয়েন্ট দেখলাম, চুক্তিটি যদি ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়। 2 নম্বর পয়েন্ট, আমি আপনার সাথে চুক্তি করলাম, যেহেতু প্রেম ভালোবাসায় আমরা সবাই এক্সপার্ট, এর উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে, যদি এটার সাথে যায় না আর কি। এই যে দেখেন, আপনি হচ্ছেন মেয়ে, আমি হচ্ছি ছেলে, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, টিএসসি তে ঘুরি, মানে ভালোই আর কি, দিনকাল যাচ্ছে। তো আমি আপনাকে কথা দিলাম, আপনিও আমাকে কথা দিলেন যে আমরা দুজন দুজনকে বিয়ে করব। একটা পর্যায়ে আমি বলতেছি যে আমি আপনাকে বিয়ে করব না, আমি আপনাকে বিয়ে করব না। তখন আপনি কান্নাকাটি করতে করতে কই গেলেন? আদালতে গেলেন। আদালতকে আপনি বললেন, আদালত, সে আমার সাথে চুক্তি করেছে, সে আমাকে বিয়ে করবে, সে এখন বলতেছে আমাকে বিয়ে করবে না। আদালত দেখলো আমি যদি চুক্তি ভঙ্গ করি, খেয়াল করবেন এখানে, আমি তো ছেলে, আমি যদি চুক্তি ভঙ্গ করি মানে কি, আমি যদি চুক্তি অনুযায়ী তাকে বিয়ে না করি, আমি যদি চুক্তি অনুযায়ী তাকে বিয়ে না করি, আমি যদি চুক্তি অনুযায়ী তাকে বিয়ে না করি, তাহলে এই চুক্তি ভঙ্গের কারণে একটা ক্ষতি হয়ে যাবে, মেয়েটার বিশাল ক্ষতি হয়ে যাবে, মানে ভালোবাসার ক্ষতি হয়ে যাবে। তখন আদালত বলবে, এখানে মেয়েটার যেই পরিমাণ ক্ষতি হবে ভাই, এটা তো তুমি টাকা দিয়ে শোধ করতে পারবা না। মেয়েটা তোমারে ভালোবাসছে, তুমিও তাকে ভালোবাসছো, মেয়েটার ভালোবাসাকে তো তুমি টাকা দিয়ে পরিমাপ করতে পারবা না। তাকে তুমি 1 কোটি টাকা দিয়ে দিলা, এই ক্ষতিপূরণ দিয়ে তো তুমি মেয়েটার ভালোবাসার জায়গাটা পূরণ করতে পারবা না। চুক্তি থেকে চুক্তি ভঙ্গের কারণে যেই পরিমাণ ক্ষতি হবে, সেই ক্ষতিপূরণ করা কি এখানে সম্ভব হচ্ছে? সেই ক্ষতিপূরণ করা এখানে সম্ভব হচ্ছে না। তখন আদালত বলবে, কি বলবে আদালত? আদালত বলবে, আচ্ছা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে ওকে। মানে যারা ভিডিওতে আছেন তারা মানে হ্যাং হয়ে আছেন, লড়াচড়া করতেছেন না, তো আমি ভাবতেছি যে কি ব্যাপার। আচ্ছা, তাহলে এখন এখানে আদালত দেখতেছে যে এখানে ক্ষতিপূরণ করা সম্ভব না। তখন আদালত বলবে যে আপনাকে
চুক্তি অনুযায়ী কাজ করতে হবে। আপনাকে চুক্তি অনুযায়ী কাজ করতে হবে। চুক্তি অনুযায়ী কাজ করতে হবে মানে কি? চুক্তিকে আদালত এনফোর্সমেন্ট দিল, চুক্তিকে আদালত বলবৎ করলো। 2 নম্বর পয়েন্ট, চুক্তি ভঙ্গের কারণে, তার মানে আদালত ওই ছেলেকে বলবে, ভাই টাকা পয়সা ক্ষতিপূরণ দিয়ে সম্ভব হচ্ছে না, তুমি তাকে বিয়ে করো, তোমাকে তাকে বিয়ে করতে হবে। চুক্তি যেমন ছিল সেই কাজটাই তোমাকে করতে হবে। 2 নম্বর পয়েন্ট, চুক্তি ভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতি হবে, চুক্তি ভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতি হবে তা পূরণ সম্ভব না হলে, এখানে যে চুক্তি ভঙ্গ করতেছে ছেলেটা, এটা কি পূরণ করা সম্ভব? সম্ভব না। সো আদালত বলবে আপনি চুক্তি অনুযায়ী কাজ করেন, অর্থাৎ আদালত চুক্তিকে বলবৎ করলো। 3 নম্বর পয়েন্ট, চুক্তি ভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতি হবে, চুক্তি ভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতি হবে তা পরিমাপ করা না গেলে, তা পরিমাপ করা সম্ভব না হলে, ভালোবাসায় যে ক্ষতি হয়েছে এটাকে পরিমাপ করা যাচ্ছে না। তার মানে পরিমাপ করা যাচ্ছে না যে কতটুকু ক্ষতি হয়েছে মেয়েটার। 4 নম্বর পয়েন্ট, ছেলেটা হচ্ছে অসচ্ছল, ছেলেটা হচ্ছে অসচ্ছল, মানে ছেলেটার পকেটে টাকা পয়সা নাই। আর ছেলেটা বলতেছে তোমার সাথে তো আমি প্রেম টেম করছি, তো তোমাকে আমি 1 লাখ টাকা দিয়ে দিই। মেয়েটা দেখতেছে যে 1 লাখ টাকা তার জন্য পর্যাপ্ত প্রতিকার না, তার জন্য পর্যাপ্ত প্রতিকার হচ্ছে 1 কোটি টাকা। 4 নম্বর পয়েন্ট, চুক্তি ভঙ্গের কারণে যেই পরিমাণ ক্ষতি হয় সেই পরিমাণ ক্ষতির জন্য পর্যাপ্ত প্রতিকার পাওয়া না গেলে, পর্যাপ্ত প্রতিকার মানে সাফিসিয়েন্ট রিলিফ, পর্যাপ্ত প্রতিকার পাওয়া না গেলে, তার মানে এই 4টা প্রেক্ষাপটে, এই 4টা পরিস্থিতিতে 12 ধারার অধীনে আদালত, 12 ধারার অধীনে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবে। অর্থাৎ এই 4 ধরনের পরিস্থিতি আদালত চুক্তিগুলোকে বলবৎ যোগ্য করার আদেশ দিবে। দাদা একটা প্রশ্ন, যে এইখানে তো টাকা দিয়ে ক্ষতিপূরণ করা যাবে